আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনী যে নমুনা সৃজনশীল আছে ওইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো উদ্দীপক হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি, দুইটা পাতা। এখন পার্থক্য কি? একটা পাতা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে আর অক্সিজেন বের করে দিচ্ছে, এবং আরেকটা পাতা অক্সিজেন গ্রহণ করতেছে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে। দেখো এই জায়গাটাই পার্থক্য, একজন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে আর একজন কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে। এখন এইটা দেখে তোমাকে বুঝতে পারা লাগবে কোন প্রক্রিয়াটার কথা বলছে। তাহলে এম যে প্রক্রিয়াটা, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগ, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, তাই না? এম প্রক্রিয়াটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ। এরপরে আসো এন, এখানে কি হচ্ছে? অক্সিজেন গ্রহণ করতেছে। আমি ছোটবেলায় অনেক অবাক হইতাম যে গাছও আমাদের মতো অক্সিজেন গ্রহণ করতে পারে। হ্যাঁ, উদ্ভিদও কিন্তু অক্সিজেন গ্রহণ করতে পারে, ওদের দেহেও কিন্তু আমাদের মতো শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে শ্বসন, যেখানে আমরা জানি অক্সিজেন খাদ্যগুলোকে ভেঙে শক্তি তৈরি করে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, ওই কার্বন ডাইঅক্সাইডটাই এখন বের হচ্ছে। তাহলে আমরা এই প্রক্রিয়া দুইটা বুঝতে পারলাম। এরপরে ক নাম্বারে কি জিজ্ঞেস করছে? ডিফসফোরাইলেশন কাকে বলে? ডিফসফোরাইলেশন হচ্ছে এরকম একটা প্রক্রিয়া, দেখো আমি একটু তোমাকে নোটের ভিতর দেখাই। আমরা এটিপি নিয়ে এখানে কাজ করব। এটিপি, এটিপি হচ্ছে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। এই যে এটিপি অণুটা, এখান থেকে একটা ফসফেট আমি বিয়োগ করে দিলাম, একটা ইনঅর্গানিক ফসফেট আমি বিয়োগ করে দিলাম। সেক্ষেত্রে এই যে দেখো টিতে এখানে ট্রাই বোঝাচ্ছে। ট্রাই মানে কি বলতো? ট্রাই মানে হচ্ছে 3। তাহলে এখানে ফসফেট কয়টা আছে? 3টা। অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, তার মানে 3টা ফসফেট আছে। 3টা ফসফেট থেকে একটা ফসফেট বিয়োগ করে দিলাম, কয়টা থাকতেছে? 2টা। তাহলে এখানে আমাদের ফসফেট থাকবে 2টা, অ্যাডিনোসাইন ডাইফসফেট। ডাই মানে হচ্ছে 2, ডাই মানে 2। তাহলে 3টা ফসফেট থেকে একটা ফসফেট বিয়োগ করে আমি এডিপি পাইলাম বা অ্যাডিনোসাইন ডাইফসফেট পাইলাম। আবার এডিপি থেকে, অ্যাডিনোসাইন ডাইফসফেট থেকে আমি আরেকটা ফসফেট বিয়োগ করে দেই। তাহলে বলো 2টা থেকে একটা ফসফেট চলে গেলে আর কয়টা থাকবে? একটা। তাহলে এ এম পি, এমতে হচ্ছে মনো, আমরা জানি মনো মানে হচ্ছে 1। তাহলে এই যে সহজ হিসাব, 3টা থেকে একটা চলে গেছে 2টা থাকছে, 2টা থেকে একটা চলে গেছে একটা থাকছে। এই যে একটা করে ফসফেট বের হয়ে যাচ্ছে বা বিয়োগ হয়ে যাচ্ছে, অ্যাডিনোসাইন গ্রুপ থেকে একটা করে ফসফেট বের হয়ে যাওয়ার এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে ডিফসফোরাইলেশন। এটাকে কি বলবো? ডিফসফোরাইলেশন। এবং যদি যোগ হইতো ফসফেট, এটার উল্টা প্রক্রিয়া যদি হইতো, তখন আমরা বলতাম ফসফোরাইলেশন। তাহলে আমাদের এখানে প্রশ্নে কি জানতে চাইছে? ডিফসফোরাইলেশন কাকে বলে? অ্যাডিনোসাইন গ্রুপ থেকে একটি করে ফসফেট বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ডিফসফোরাইলেশন বলে। এরপরে অবাত শোষণে উৎপন্ন শক্তির পরিমাণ কম হয় কেন? এখন শ্বসন হচ্ছে আমাদের 2 ধরনের। এই যে শ্বসন 2 ধরনের, একটা সবাত আর একটা অবাত। এই যে অবাত শ্বসন, এখানে তোমার অল্প পরিমাণ শক্তি উৎপন্ন হয়। কিন্তু কেন? কারণ এই শ্বসন প্রক্রিয়ায় কোনো অক্সিজেন লাগে না। এখন অক্সিজেন যদি না থাকে, সেক্ষেত্রে খাদ্যবস্তুগুলা সম্পূর্ণ জারিত হইতে পারে না। জারিত না হইলে শক্তি কেমনে উৎপন্ন হবে? চলো এই জায়গাটা আমরা দেখি। অবাত শোষণে অক্সিজেন থাকে না, তাই খাদ্যবস্তু সম্পূর্ণরূপে জারিত হতে পারে না। খুবই অল্প পরিমাণ শক্তি এখানে আমরা তৈরি হইতে দেখি। অল্প পরিমাণ শক্তি কত? মাত্র 2 অণু এটিপি। আর অন্যদিকে সবাত শোষণে আমরা 38 অণু এটিপি তৈরি হইতে দেখি। 38টা এটিপি এখানে তৈরি হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে সবাত শোষণের তুলনায় অবাত শোষণে কত অল্প পরিমাণ শক্তি তৈরি হচ্ছে। গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করে। আমরা জানি অবাত শোষণ প্রক্রিয়া 2টা ধাপে সম্পন্ন হয়। একটা ধাপ হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস, আর একটা হচ্ছে তোমার পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। এই 2টা ধাপে মানে শক্তি উৎপন্ন হয়। তাহলে এই যে দেখো পাইরুভিক অ্যাসিডটা তৈরি হইলো, তা এনজাইমের উপস্থিতিতে বিজারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, ইথানল, অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এনজাইমের উপস্থিতিতে কেন বিজারিত হবে? কারণ এই জায়গায় যেহেতু অক্সিজেন থাকে না, এখানে হচ্ছে তোমার এনজাইম কাজ করে। এনজাইম খাবারগুলোকে ভাঙতে সাহায্য করে। তাহলে এনজাইম কি করতেছে? ওই যে খাবারটা, তো ওটাকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে। কখনো কখনো অ্যালকোহল তৈরি হয় বা কখনো কখনো ল্যাকটিক অ্যাসিড, মানে ক্ষেত্র বিশেষে এক এক অণুজীবের ক্ষেত্রে এক একটা আমরা দেখতে পাই। ও আচ্ছা, ভালো কথা, অবাত শোষণ কিন্তু তোমার নিম্ন শ্রেণীর জীবেদের ক্ষেত্রে ঘটবে বা অণুজীবদের ক্ষেত্রে। তাহলে এই যে অ্যালকোহল আর ল্যাকটিক অ্যাসিড এগুলো তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে কিভাবে? এনজাইমের উপস্থিতিতে। কিন্তু এই যে এনজাইমের উপস্থিতিতে তৈরি হচ্ছে। এখন গ্লাইকোলাইসিস ধাপটাতে মানে কি হচ্ছিল? আমাদের ইলেকট্রন
প্রোটন আর শক্তি ল্যাকটিক অ্যাসিড ইথানল তৈরিতে কাজ করতেছে। আচ্ছা, মেইনলি এটা হচ্ছে গ্লাইকোলাইসিস ধাপে না, এটা হচ্ছে আমাদের ফটোলাইসিস যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়ায় তৈরি হচ্ছিল। এই যে এখানে কার্বন ডাইঅক্সাইড, ইথাইল অ্যালকোহল বা ইথানল, ল্যাকটিক অ্যাসিড, এই সবগুলো কী জন্য তৈরি হচ্ছে? এই এনজাইমের কারণে কিন্তু তৈরি হচ্ছে। এইখানে অন্য কোনো অক্সিজেন কিন্তু কাজ করতেছে না। তাহলে এই যে এনজাইমের সাহায্যে খাদ্যগুলো ভাঙতেছে, এখন এখানে যেহেতু তোমার অক্সিজেন নাই, যার জন্য অক্সিডেটিভ ফসফোরাইলেশনও এই জায়গায় চলতে পারে না। অক্সিডেটিভ ফসফোরাইলেশন না চলতে পারলে ওই খাদ্যটা অসম্পূর্ণভাবেই হচ্ছে জারিত হয়ে যায়, মানে সম্পূর্ণভাবে ভাঙতে পারে না, যার জন্য এত বেশি শক্তি আমরা পাচ্ছি না। তাহলে এখানে আমরা নিট এটিপি কত পাবো? মাত্র 2 ইউনো এটিপি পাবো। মূলত অক্সিজেনের অনুপস্থিতির কারণেই এই অল্প পরিমাণ শক্তিটা তৈরি হচ্ছে। এরপরে চিত্রে এম এর সংগঠিত প্রক্রিয়াটির আলোক পর্যায়। এম আমাদের কি ছিল? এম হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, কারণ কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন বের করে দিচ্ছে, এই প্রক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষণ। তার মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংগঠিত আলোক পর্যায়ের ব্যাখ্যা দিতে বলছে। আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দুইটা ভাবে সম্পন্ন হয়, একটা আলোক নির্ভর আর একটা আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়। যখন সূর্যের আলো থাকবে তখন কিছু প্রক্রিয়া সম্পন্ন হয়, ওই প্রক্রিয়াটা আমরা যদি এখন দেখি, দেখো এরকম হয়। তাহলে দেখো এই যে আলোক পর্যায়টা, এটা আমরা চলো নোটের ভিতরে একটু দেখি। এখন এই জায়গাটায় আলোক পর্যায়, তার মানে সূর্যের আলো থাকবে, সূর্যের আলোর উপস্থিতিতে সৌরশক্তি এই জায়গায় রাসায়নিক শক্তিতে পরিণত হবে। কি হবে কাজটা আমাদের? সৌরশক্তি এইখানে রাসায়নিক শক্তিতে পরিণত হবে। রাসায়নিক শক্তিতে পরিণত হইলে কি ঘটবে? সবার প্রথমে এই জায়গাটায় আমরা ফটোলাইসিস ঘটতে দেখব। ফটোলাইসিস কি জিনিস? ফটো শব্দের অর্থ আলো, আর লাইসিস শব্দের অর্থ ভেঙে যাওয়া। তার মানে তুমি বুঝতে পারতেছো, সূর্যের আলোর উপস্থিতিতে কিছু একটা ভেঙে যাবে, কিন্তু কি ভাঙবে? পানির অণু এই জায়গায় ভেঙে যাবে। এই পানির অণুটাকে যদি আমি ভাঙি, এখানে একটা প্রোটন আয়ন পাচ্ছি, অক্সিজেন পাবো এবং ইলেকট্রন পাবো। এই যে পানির অণুটা ভাঙলো, এই যে প্রোটনটা, এটা পরবর্তীতে আমার NADPH কে এটার সাথে এসে যুক্ত হবে। এই যে দেখো প্রোটনটা, এটা এখানে আমি যুক্ত করলাম। যুক্ত করলে কি হবে? NADPH একটা আরেকটা দুইটা, তাহলে NADPH2 তৈরি হইলো। NADPH2 যে কথা, NADPH প্লাস H প্লাস কিন্তু একই কথা। অনেক সময় দেখবে এই যে এরকম লেখা থাকে NADPH প্লাস H প্লাস, এরকম লেখা থাকে অনেক সময়, সেক্ষেত্রে একই কথা কিন্তু। NADPH2 যে কথা, NADPH প্লাস H প্লাস একই কথা। তাহলে এই যে এটা তৈরি হইলো, কিভাবে তৈরি হইলো? পানির অণু থেকে ভেঙে যে প্রোটনটা পাইছে, ওই প্রোটনটাই সেখানে যুক্ত হইলো। এরপরে এখানে আবার ফসফোরাইলেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। ডিফসফোরাইলেশন ক নাম্বারে বলছি না? ওই প্রক্রিয়াটার উল্টা প্রক্রিয়া, ADP, অ্যাডিনোসাইন ডাইফসফেট। ডাই মানে হচ্ছে 2, তাহলে 2টা ফসফেটের সাথে আমি আরেকটা ফসফেট যোগ করব, তাহলে আমার কয়টা ফসফেট হবে বলো তো? 3টা না? তাহলে ADP এর সাথে আরেকটা ফসফেট যোগ করলে আমি পাবো ATP, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। এই যে প্রক্রিয়াগুলা, এই যে রাসায়নিক কাজকামগুলা, এগুলো আমার সূর্যের আলোর উপস্থিতিতে হচ্ছে। সূর্যের আলোর উপস্থিতিতে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে ফটোফসফোরাইলেশন। কোনো বিক্রিয়ার বা কোনো কিছুর নামের শুরুতে যদি ফটো ওয়ার্ডটা থাকে, সেক্ষেত্রে বুঝবা এটা হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে ঘটতেছে, ফটোফসফোরাইলেশন। তাহলে এই যে ফসফেট যুক্ত হইলো, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি? ফটোফসফোরাইলেশন। এরপরে এই যে পানির অণু ভাঙলো, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? ফটোলাইসিস। ফটোলাইসিস, সূর্যের আলোর উপস্থিতিতে পানির অণু ভেঙে গেল, এটা হচ্ছে ফটোলাইসিস প্রক্রিয়া। এখন এই জায়গাটায় দেখো, আমার যে NADPH2 আর ATP তৈরি হইলো, এই দুইটাকে আমরা একসাথে বলবো হচ্ছে আত্তীকরণ শক্তি। এই আত্তীকরণ শক্তিটা তোমার কোষের অভ্যন্তরে জমে থাকা একটা নিজস্ব শক্তি। আবার এই যে ইলেকট্রন, আমরা জানি ইলেকট্রন ছোটাছুটির মাধ্যমে শক্তি তৈরি হয়। তাহলে এইখানে আমরা কি পাইলাম? সূর্য শক্তি থেকে রাসায়নিক শক্তি পাইলাম না? এই কথাবার্তাগুলাই হচ্ছে আমার আলোক নির্ভর পর্যায়ে ঘটে। এখন এইখানে যে শক্তিটা আমার তৈরি হইলো, এই শক্তিটা পরবর্তীতে যখন সূর্যের আলো থাকবে না, ধরো বিকালবেলা, বিকালের দিকে সূর্য ডুবে যেতে থাকে, আমরা জানি এই যে সূর্য থাকতেছে না, এমন সময় তোমার এই শক্তিটা ওই কার্বন বিজারণের গতিপথগুলো সম্পন্ন করতে সাহায্য করবে এবং গ্লুকোজ তৈরি করতে সাহায্য করবে। তাহলে আলোক নির্ভর পর্যায়ে এই কাজগুলো হচ্ছে সূর্যের আলো যখন থাকতেছে। তাহলে আলোক পর্যায়ের বর্ণনা দিতে বলছে, আমরা বর্ণনাটা দিলাম। এরপরে ঘ নাম্বার দেখো কি বলছে। চিত্রে N এর প্রক্রিয়াটির মাইটোকন্ড্রিয়ায় সংগঠিত প্রথম যে 2টা ধাপ, ওই 2টা ধাপের ভিতর কোনটিতে শক্তির পরিমাণ বেশি?
এখন সবার প্রথমে আমাদের বুঝতে হবে এন প্রক্রিয়াটা ছিল শ্বসন, তাই না? এই যে শ্বসন প্রক্রিয়াটা কিভাবে বুঝছিলাম, অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়া 4টা ধাপে সম্পন্ন হয়। 4টা ধাপের ভিতরে প্রথমটা বাদে বাকি 3টা আমাদের মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। এই জায়গাটা আমি চলো নোটের ভিতরে একটু দেখি আমরা শ্বসন প্রক্রিয়ার ধাপ কয়টা, 4টা। এই যে 4টা ধাপ কি কি, সবার প্রথমে হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস, এই যে গ্লাইকোলাইসিস। এরপরে 1 নম্বর ধাপ বললে তোমাকে গ্লাইকোলাইসিসে বুঝতে হবে। 2 নম্বর ধাপ বললে আমরা বুঝতে পারি অ্যাসিটাইল কোএ, অ্যাসিটাইল কো এনজাইম এ। 3 নম্বর ধাপ বললে আমি ক্রেবস চক্রকেই বুঝি, ক্রেবস চক্র। অবশ্যই তোমাকে এটা ধাপে ধাপে মনে রাখা লাগবে। 4 নম্বর বললে ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই যে 4টা ধাপ, সবাত শ্বসনের এই 4টা ধাপ, এই 4টা হচ্ছে আমাদের সবাত শ্বসনের জন্য। যখন অক্সিজেন উপস্থিতিতে খাদ্যটা ভাঙতেছে, এই সবাত শ্বসনে এই যে দেখো প্রথম যে ধাপটা, এই ধাপটা সম্পন্ন হয় আমাদের সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমে সম্পন্ন হচ্ছে। এইটা ছাড়া বাকি যে 3টা ধাপ আছে, এই 3টা আমাদের মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয়, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। এখন ম্যাট্রিক্স কোন জায়গাটা, আমি যদি তোমাকে একটা মাইটোকন্ড্রিয়া এঁকে দেখাই, সেক্ষেত্রে তুমি এই জায়গাটা একটু সুন্দরভাবে বুঝতে পারবা। এই দেখো একটা মাইটোকন্ড্রিয়া আমি আঁকি, এই যে একটা মাইটোকন্ড্রিয়া, যেটার ভেতরে এরকম ভাঁজ হওয়া থাকে, ভেতরের যে স্তরটা এটা এই ভিতরের দিকে ভাঁজ হওয়া থাকে, এই যে ভাঁজ হওয়া অংশ, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ওর গায়ে কিছু বৃন্তযুক্ত অঙ্গাণু সংযুক্ত থাকে, এই অন্তঃগাত্রের গায়ে এই যে বৃন্তযুক্ত অঙ্গাণু সংযুক্ত আছে, এগুলাকে আমরা বলবো হচ্ছে অক্সিজম। অক্সিজম কতগুলা এনজাইম ধারণ করে রাখে, এই এনজাইমগুলোর কারণেই হচ্ছে মেইনলি তোমার বিক্রিয়াগুলো সম্পন্ন হইতে পারে। এনজাইম আছে এই অক্সিজমগুলোর ভিতরে, কিন্তু বিক্রিয়াটা সম্পন্ন হবে কোথায়, বিক্রিয়াটা সম্পন্ন হবে তোমার এই জায়গাটায়। দেখো ভিতরে এই জায়গাটায় তোমার দেখে মনে হচ্ছে খালি, কিছু নেই, কিন্তু খালি বলতে তো কিছু নাই, হয় ওখানে বায়ু থাকবে অথবা লিকুইড পদার্থ থাকবে। এই জায়গায় তাহলে কি আছে, এই যে মাঝখানের অংশগুলা, এই জায়গাটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স বা লিকুইড পদার্থ। তাহলে এই ম্যাট্রিক্সের ভিতরে এই অক্সিজমগুলা যে এনজাইম সাপ্লাই করবে, ওই এনজাইমের কারণে বিক্রিয়াগুলো সম্পন্ন হবে। কোন বিক্রিয়াটা, এই যে অ্যাসিটাইল কোএ, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এখন এই বিক্রিয়াগুলোর ভিতরে কোনটায় বেশি শক্তি উৎপন্ন হবে এটা জিজ্ঞেস করছে না, এই যে 2টি ধাপের মধ্যে প্রথম 2টি ধাপ, তাহলে কোন 2টা হইলো, অ্যাসিটাইল কোএ আর ক্রেবস চক্র। মাইটোকন্ড্রিয়ার 2টা বলছে, যে মাইটোকন্ড্রিয়ার সংগঠিত 2টা ধাপ। তাহলে প্রথম ধাপ বললে আবার তুমি এই 2টা মনে করিও না, 1 আর 2 মনে করিও না, কিন্তু মাইটোকন্ড্রিয়ার প্রথম 2টা। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই 3টা হচ্ছে, এই 3টার ভিতরে প্রথম 2টা, তার মানে অ্যাসিটাইল কোএ আর ক্রেবস চক্র। এখন এই 2টার ভিতরে কোনটিতে উৎপন্ন শক্তির পরিমাণ বেশি এটা জিজ্ঞেস করছে। আমরা জানি মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হওয়া যে ধাপগুলা, ওর ভিতরে ক্রেবস চক্রে শক্তির পরিমাণ বেশি থাকে। এই যে দেখো ক্রেবস চক্র, এখানে আমরা 24 অণু এটিপি পাই, 24 অণু এটিপি পাই। এটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি শক্তি সাপ্লাই দেয় আমাদেরকে এই ধাপটা। এখন শুধু এভাবে বলে দিলেই তো হবে না, আমাদেরকে হিসাবটা করে দেখতে হবে। চলো আমরা দেখি যে কিভাবে বেশি শক্তি উৎপন্ন হয়। এই যে দেখো আমাদের শক্তির যে হিসাবের চার্টটা, এইখানে মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হচ্ছে কোনটা, এই যে অ্যাসিটাইল কোএ আর ক্রেবস চক্র। আমরা শুধু এই 2টা দেখব, কারণ গ্লাইকোলাইসিস তো সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। এখন অ্যাসিটাইল কোএতে কি কি তৈরি হচ্ছে, 2 অণু। এই যে দেখো প্রথমে তোমাকে উৎপাদগুলো মনে রাখা লাগবে, আর খরচ হচ্ছে কি এটা মনে রাখা লাগবে। তারপরে নিট হিসাব আমরা সূত্র দিয়ে বের করতে পারি। এখন দেখো উৎপাদিত বস্তু কি, অ্যাসিটাইল কোএতে 2 অণু অ্যাসিটাইল কোএ তৈরি হলো, 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, 2 অণু NADH2 তৈরি হচ্ছে। আর ক্রেবস চক্রে কি কি তৈরি হচ্ছে, 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADH2, 2 অণু FADH2 আর 2 অণু GTP। এখন এই যে দেখো এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি, 2 অণু পাইরুভিক অ্যাসিড এখানে তৈরি হচ্ছিল, এটা এখানে খরচ হয়ে যাচ্ছিল। 2 অণু অ্যাসিটাইল কোএ এখানে তৈরি হচ্ছিল, এটা এখানে খরচ হয়ে যাচ্ছিল। তার মানে কাটাকাটি চলে যাচ্ছে, যেটা আমাদের নিট হিসাবে যাবে না। তাহলে এই যে দেখো কাটাকাটি চলে গেল কতগুলো অংশ, অ্যাসিটাইল কোএ কাটাকাটি চলে গেছে। এবং কার্বন ডাইঅক্সাইডের যে জায়গাটা, এটাও কিন্তু আমরা শক্তিতে নিব না, কারণ কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা শক্তি পাই না। শক্তিতে কনভার্ট করব কোনগুলা, NADH2, FADH2, এগুলাকে আমরা শক্তিতে নিয়ে যাব। তাহলে এই যে অ্যাসিটাইল কোএ, এখানে অ্যাসিটাইল কোএ কাটাকাটি, কার্বন ডাইঅক্সাইড যা আছে তাই লিখে দিব, কারণ কার্বন ডাইঅক্সাইড শক্তিতে পরিণত হয় না। NADH2কে আমরা এটিপিতে নিয়ে যাব। এই যে দেখো 1 অণু NADH2 থেকে আমরা 3 অণু এটিপি পাই, 1 অণু NADH2 থেকে 3 অণু এটিপি পাই। তাহলে 2 অণু NADH2 থেকে কয়টা পাবো, 6টা এটিপি পাবো। তাহলে এই যে দেখো 6 অণু এটিপি পাইলাম। এরপরে
ক্রেবস চক্রে আসো, কার্বন ডাইঅক্সাইড যা আছে তাই লিখে দিব, কারণ কার্বন ডাইঅক্সাইড থেকে শক্তি তৈরি হয় না। 1 অণু NADH2 থেকে 3 অণু ATP পাই, তাহলে 6 অণু NADH2 থেকে কত পাবো? 3 6 18, এই যে 18টা ATP। তারপরে FADH2 দেখো, 1 অণু FADH2 থেকে 2 অণু ATP পাই, তাহলে 2 অণু FADH2 থেকে কত হবে? 4 অণু ATP পাবো, এই যে 4। 1 অণু GTP থেকে 1 অণু ATP পাই, 1 অণু GTP থেকে 1 অণু ATP পাই, তাহলে 2 অণু GTP থেকে 2 অণু ATP, এই যে লিখলাম। এবার চলো আমরা হিসাব করি, 18 আর 2 20 আর 4 24, তাহলে কত পাইলাম? এখানে 24টা ATP পাইলাম, আর এখানে শুধু 6টা ATP পাইছি। তাহলে কার্বন ডাইঅক্সাইডের হিসাব কিন্তু শক্তিতে করব না, এই জায়গাটা কিন্তু ভুল করা যাবে না। আমি দেখি যে কত স্টুডেন্ট কি করে, সব হিসাব করার পরে যোগ করার সময় এই কার্বন ডাইঅক্সাইডও যোগ করে দেয় না, কিন্তু কার্বন ডাইঅক্সাইড একসাথে যোগ করা যাবে না, এটিপিগুলো আলাদা যোগ করবা, কার্বন ডাইঅক্সাইড আলাদা যোগ করবা। তাহলে এই যে ক্রেবস চক্রে আমরা কতটুকু শক্তি পাইলাম? 24 অণু এটিপি পাইলাম, আর অ্যাসিটাইল কোএতে কতটুকু পাইলাম? 6 অণু এটিপি পাইলাম। তাহলে কোনটাতে বেশি? তুমি দেখতেই পারতেছো কত বেশি হচ্ছে আমাদের এই ক্রেবস চক্রটাতে, তাইলে 4 গুণ বেশি শক্তি। তাহলে দেখো মোট শক্তির হিসাব করে আমরা কি বুঝতে পারলাম? ক্রেবস চক্রে অ্যাসিটাইল কোএ যে ধাপটা আছে ওই ধাপের তুলনায় বেশি শক্তি উৎপন্ন হয়। এই দুইটা ধাপে আমাদের মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে সম্পন্ন হচ্ছে। আর আমরা যে এখানে কনভার্টটা করলাম, এই যে দেখো NADH2 কে ATP কে নিয়ে গেলাম, FADH2 কে ATP তে নিয়ে গেলাম, GTP কে ATP তে নিয়ে গেলাম, এই যে কনভার্টটা করলাম এটা হচ্ছে আমাদের ওই যে ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেম যে ধাপটা ওই ধাপে সম্পন্ন হইল। তাহলে আমরা সব কিছু এখানে বুঝতে পারলাম। এরপরে চলো, এখানে প্রশ্নটা আমাদের জানতেই চাইছিল এই জিনিসটা যে মাইটোকন্ড্রিয়ায় সংগঠিত যে প্রথম দুইটা ধাপ, সেই দুইটা ধাপ কি ছিল আমাদের? অ্যাসিটাইল কোএ আর ক্রেবস চক্র। এইটাতে কোনটিতে শক্তির পরিমাণ বেশি উৎপন্ন হয়? তাহলে আমরা বুঝতে পারলাম ক্রেবস চক্রে বেশি শক্তি উৎপন্ন হয়। এখন এই যে বর্ণনাটা আমরা কিভাবে লিখব? ওই যে ওইখানে আমরা যে ছকটুকু দেখছি ওই ছকের ভেতরে যে কথাবার্তাগুলো, অর্থাৎ কতটুকু শক্তি তৈরি হচ্ছে, কতটুকু খরচ হচ্ছে, এবং আমরা নিট হিসাবটা কিভাবে করলাম ওই যে সূত্র দিয়ে, ওই কথাবার্তাগুলো এখানে আমরা দিয়ে দিব। দেখো আমি যদি উত্তরটা তোমাদেরকে দেখাই, দেখো এরকম দুইটা প্যারা হবে। অ্যাসিটাইল কোএ লিখে আমরা ওর ভিতরে কি কি তৈরি হচ্ছে, কি কি খরচ হচ্ছে এবং নিট শক্তি কতটুকু থাকতেছে এটা বলবো। এরপরে ক্রেবস চক্র লিখে ক্রেবস চক্রের হিসাবটা করব, যেখানে কি কি তৈরি হচ্ছে, কতটুকু খরচ হচ্ছে এবং নিট শক্তি কতটুকু থাকতেছে, ওইটা এভাবে দুইটা প্যারা করে লিখে দিব। তাহলে মেইন কনসেপ্ট হচ্ছে, আমি তোমাকে ওই যে বক্স থেকে যেভাবে বুঝাই দিলাম ওই জায়গাটাই হচ্ছে মেইন কনসেপ্ট। এখন আমি ধরে ধরে PDF পড়াইতে পারবো না, তোমার কাছে ইজি বায়োলজি বইটা আছে যেখানে আমাদের উত্তরটা গুছাই লেখা আছে, কিন্তু কনসেপ্ট বোঝাটা হচ্ছে আসল উদ্দেশ্য। তুমি যদি মেইন থিমটা বুঝতে পারো সেক্ষেত্রে উত্তর তুমি নিজের মতো করেও গুছাই লিখতে পারবা। তাহলে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।